ওই যে শামসুজ্জামান দুদু একজন আছে না, চিনেন তো, রাজনীতিবিদ, ওই যে হিসু কইরা ভাষায় দিতে চাইছিল, উনি কি বলে জানেন? এই সেনা প্রধান, আমাদের সেনা প্রধান জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত কইরা দিল। জামাতে ইসলাম আগে প্রতিষ্ঠিত ছিল না, সেনা প্রধান এই কাজটা করছে। এই কথাটা কেন বলছে আপনাদের মনে আছে? 4-5 দিন আগে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট চালু করছে, 4-5টা 6-7টা, আপনারা শুনছেন। এর মধ্যে এর মানে কি? ওইখানে কি হবে? আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট মানে AIII। এটা কেন করা হয়েছে? ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষাকে একসাথ কইরা নেক্সট জেনারেশন গইরা তোলা। এই যে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট করলো, ওইটাই কিন্তু জ্বালা। আরেকটা জ্বালা কি? উনি হজ কইরা আসছে, দাড়ি রাখছে, ওই জন্য এই ট্যাগটা দিয়ে দিল যে উনি ইসলামিক দলকে উত্থান কইরা দিছে, প্রতিষ্ঠিত কইরা দিছে, জামাতে ইসলামকে শক্তি যোগায় দিছে। দেখছেন একজন মুসলমান হয়ে কিভাবে কথা বলে, রাজনীতিকে না ধর্মের সাথে একদম মিলায় ফেলাইছে। এই যে ভিপি নূর সাহেব কি বলতেছে জানেন? উনি বলতেছে বেতন বাড়াইতে হবে। কাদের? মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের বেতন বাড়াইতে হবে। কত করা উচিত? উনি নিজেই নির্ধারণ করে দিতেছে। 10 লক্ষ টাকা মন্ত্রীদের বেতন হওয়া উচিত, আর এমপিদের বেতন 5 লক্ষ টাকা। কেন? ওনারা যখন গ্রামে যায়, মানুষ টাকা পয়সা চায়, এইটা চায়, ওইটা চায়, যার জন্য বেতন বাড়ায় দিতে হবে। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন দুপুরের খাওয়া 100-150 টাকার মধ্যে সাইরা ফেলায়। উনি কিন্তু সঞ্চয় করতে বলে, টাকা অপচয় করতে না বলে। আর ওনারা দাবি জানাইতেছে মন্ত্রী হইয়া ওনাদের বেতন 10 লাখ টাকা করতে হবে। হায় রে টাকা, ঢাকায় টাকা উঠতেছে, তো এই সংসদের চারিদিকেই টাকা উঠতেছে, ধরেন আর পকেটে ঢুকান। এইসব রাজনীতিবিদদের কথা শুনলে না ভাই গায়ে জ্বালা ধরে। ওই যে আরেকজন আছে না, আন্দালিব পার্থ, একটা টাইমে কিন্তু মনে করতাম ভাই, হ্যাঁ খুব বিজ্ঞ লোক, কথা শুনতো ভালো লাগতো, কিন্তু খুব যুক্তি দিয়া কথা বলে। কিন্তু এখন আউলে গেছে ভাই, আউলে গেছে। কেন জানি ওনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে। যেসব কথাবার্তা বলে, এইসব কথাবার্তার কোনো 2 পয়সা দাম নাই। আসসালামু আলাইকুম। আবার পরিকল্পনা ভেস্তে গেল। এখন প্রশ্ন উঠছে, আপা বেঁচে আছে না মরে গেছে? এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আপার উদ্দেশ্য ছিল তার কর্মীদেরকে চাঙ্গা করবে, কিন্তু কর্মীদের মনোবল ভাঙ্গা গেছে ওনার চেহারা না দেখা। ওনার শুধু কণ্ঠ শুই না, ওনাদের মন ভরতেছে না। ওনাদের মধ্যে একটা বিরাট প্রশ্ন দেখা দিছে, সত্যি সত্যি কি এগুলো AI দিয়া বানানো? কারণ আপাত চেহারা দেখায় না। দেখেন ওনার পরিকল্পনা ছিল পুরা বাংলাদেশের মধ্যে তার কর্মীদেরকে চাঙ্গা কইরা তুলবে, কিন্তু কর্মীদের এই মুহূর্তে মন ভেঙে গেছে। আমার মনে হয় না এখন তারা রাস্তায় বের হবে, কারণ আপাকে তারা দেখতে পায় নাই। আর আপার আত্মীয় স্বজন যারা ছিল সবাই বিদেশে, বড় বড় নেতা যা ছিল সবাই বিদেশে। ওনার পাশেও নাই, কিন্তু বিদেশে থাইকা ওনার পাশে নাই। কারণ আপনারা তো দেখছেন ইন্টারভিউর মধ্যে আওয়ামী লীগের সমস্ত বড় বড় নেতারা কেউ আসে নাই। কেন আসে নাই? তাদের কাছে একটা মেসেজ চলে গেছিল, ওইখানে যাই যদি বসেন আপার পাশে অনলাইনে, তাইলে কিন্তু ঢাকায় আপনাদের যে বাড়ি ঘর আছে সব উড়াইয়া দেবো। তাই হয়েছে। কিন্তু ওই যে সাকিবুল হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আরেকজন শিক্ষামন্ত্রী ছিল সাকিবুল হাসানের পাশে, তার বাড়িতে আজকে আগুন দিছে। বাকিরা যারা হুঁশিয়ার ছিল তারা এই জন্য আসে নাই যে ভাই বাড়ি ঘর পোড়াই দিতে পারে। এরপরে যদি আপা আবার ডাকে, দেখবেন আওয়ামী লীগের আর কেউ আসবে না। আপাকে দিল্লিতেই একা কইরা দিল। কিন্তু আপার দিল্লিতে একা থাকলে কি হবে? আপার সন্তানরা তো বাংলাদেশে আছে। হ্যাঁ ভাই, আপাকে যারা মা ডাকছিল, মা মা, ওই মায়ের সন্তানরা তো আছে। কি ভাগ্যবান দেখেন, তারা এখন বিএনপির সাথেও আছে। আবার যখন আওয়ামী লীগ আসবে, মানে আপা আসবে, আপার সাথেও থাকবে। যদি আপা বাইচা থাকে, হ্যাঁ যদি বাইচা থাকে, তারা কিন্তু আবার মা ডাইকা পাশে ভিড়া যাবে। আর আপা যদি বাইচা থাকে, কোনো একদিন আসে, ওই ডিসেম্বরে বা কোনো একদিন যদি আসে, আপা থাকবে কই? আবার বাড়ি তো জাদুঘর বানায় ফেলাইছে। হ্যাঁ, আলিফ লাইলার জাদুঘর। দেখেন ভাই, এই জাদুঘরটা কেন বানাইছে? এর উদ্দেশ্যটা কি? জুলাইয়ের কারণেই তো এই জাদুঘর। জুলাইতে কেন রক্ত দিছিল? একটা নতুন বাংলাদেশের জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য, ডাকাইতের হাত থেকে বাঁচার জন্য, লুটপাটকারীর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু দেখেন ওই জাদুঘরের মধ্যেই চোর। এক যে ছিল চোরের দেশ, কোনো একদিন ভাই হ্যাঁ গল্প কাহিনী লেখা হবে, এক যে ছিল চোরের দেশ, আর সেটা হইল বাংলাদেশ। এইখানে ভাই 20 টাকার টিকিট 50 টাকা। হ্যাঁ, আপনি যাবেন, দাড়িমোজ থাকুক, আপনার কোনো অসুবিধা নাই। আপনার একটা শিশু টিকিট ধরায় দিবে 20 টাকা দামের, কিন্তু আপনার কাছ থেকে 50 টাকা নিবে। তার মানে 50 টাকার মধ্যে 30 টাকা লাভ, 100 টাকার মধ্যে 60 টাকা চুরি। এই হিসাবে যদি আপনি ধরেন, 1000 টাকার মধ্যে 600 টাকা, লাখ টাকার মধ্যে 60,000 টাকা চুরি, আর কোটি টাকার মধ্যে 60 লক্ষ টাকা চুরি। এভাবে হিসাব করতে করতে যান, এই হারে চুরি বাড়ছে। আগে তো 10%, 20% এরকম শুনতাম, এখন তো ভাই 50 উপরে চলে গেল। গতকালকেই আপনারা
আপনারা দেখছেন জাদুঘরে যারাই গেছে ভাই ম্যাক্সিমাম মানুষের কাছ থেকেই ওরা চিট করে টাকা নিয়ে নিছে। ওরা কারা? ওরা মানে যারা এই টিকিট বেচার দায়িত্ব পাইছে। তদন্ত কইরা দেখেন, দেখবেন ওরাও কিন্তু সরকারের পক্ষের লোক, হ্যাঁ সরকারি দল করে, এরকম লোকের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। পেট ভরে না ভাই, কারোই পেট ভরে না। আসলে ভাই একটা কথা বলে না যে সরকারি দল আর বিরোধী দল মিলাই সিদ্ধান্ত নেয় দেশ কিভাবে চলবে। গত 17 বছর যারা বিরোধী দল ছিল তারা কিন্তু সরকারের সাথেই সিদ্ধান্ত নিছে এই দেশ কিভাবে চলবে। গত 17 বছর যেভাবে আমরা বিরোধী দল দেখছি, ওই একই রকম বিরোধী দল কি এখন দেখবো? না, নিশ্চয়ই না। গত 17 বছরের মতো যদি বিরোধী দল এখনো আমরা পাই, তাহলে তো এই দেশের ভাগ্য পরিবর্তন হবে না। বর্তমান যে বিরোধী দল আছে তারা এমন হবে না, এটাই আশা করি, এটাই বিশ্বাস করি। আওয়ামী লীগ কি ভুলটা করছে জানেন? একা একাই সবকিছু খাইতে চাইছিল। ওরা যদি দিয়া খাইতো আজকে এই অবস্থাটা হইতো না। ওরা কাউকে দেয় নাই, নিজেরাই সব ভাগ বাটোয়ারা কইরা খাইছে আর বিদেশে টাকা পাচার করছে। বিরোধী দলকে দেয় নাই, কিছুই দেয় নাই, বরঞ্চ জুলুম করছে। আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল কি জানেন? ওরা 16-17 বছর একা একাই খাইছে। যদি বিরোধী দলকে দিয়া খাইতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হইতো না। একাই খাইতে চাইছে। আসলে একা খাওয়া উচিত হয় না। আজকে একা খাওয়াতে দেখেন ওনারা 15-20 বছর কোনো কিছু পায় নাই, না পাওয়াতে আজকে এইভাবে হামলায় পড়ছে ভাই। যে যেখান থেকে পারতেছে ছিনিয়ে নিয়ে যাইতেছে, এখান থেকে খাও, ওইখান থেকে খাও। ওই যে এয়ারপোর্টের কাছে যে গাছ লাগাইছে, 500 টাকার গাছ লক্ষ টাকা দাম নিছে। যেভাবে ওই যে টিকিট থেকে নিতেছে ভাই, 100 টাকার মধ্যে 60 টাকা চুরি। এই দেশে কোনো উন্নতি হবে? ওরা ডিম হবে। আরেকজন ভাই ভয় পায় বললো না, ওনাদের ভিতরের কথা বললো। উনি তো খুব সিনিয়র একজন রাজনীতিবিদ। কার কথা বলতেছি জানেন? নাসির উদ্দিন চৌধুরী। হ্যাঁ, ওই যে যাকে হুইল চেয়ারে কইরা সংসদে নিয়ে আসে, ওই সংসদে কিন্তু একটা কথা বলছিল জুলাই পক্ষে, তখন কিন্তু হাততালি পাইছিল। কিন্তু আজকে উনি কি বলতেছে জানেন? আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই, আমরা দুই ভাই। আওয়ামী লীগ আর আমরা মিলাই তো এই দেশকে স্বাধীন করছি, স্বাধীনতার যুদ্ধ করছি। আমরা একই আছি, একই ছিলাম। ভাই ভাইকে ছাইরা যাইতে পারে না। আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই, এই দুই ভাই মিলাই দেশটাকে চালাবে। কেন এই কথাটা বললো? সিনিয়র রাজনীতিবিদ, কিন্তু উনি কি ফাও কথা বলছে? শেখ হাসিনা আসবে শুনেই কিন্তু এই কথাটা বলছে। আরেকটা হইতে পারে বিএনপির ভিতরে তো ভাই গোপন মিটিং হয়, তাই না? রাজনীতি নিয়ে গোপন মিটিং হয়। ওই মিটিং এর থেকে হয়তো কোনো কথা লিক হয়ে ওনার কানে গেছে। উনি তো আর মিটিং এ আইতে পারে না, কেউ হয়তো ওনার কানের মধ্যে পৌঁছাইছে। আওয়ামী লীগ আর আমরা ভাই ভাই, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আওয়ামী লীগকে আনতেই হবে, কারণ আওয়ামী লীগকে যদি না আনি, ওই যে নতুন শক্তির উত্থান হয়েছে তাদের হাতে ক্ষমতা চলে যাইতে পারে। ওই যে শামসুজ্জামান দুদু একজন আছে না, চিনেন তো, রাজনীতিবিদ, ওই যে হিসু কইরা ভাষায় দিতে চাইছিল। উনি কি বলে জানেন? এই সেনা প্রধান, আমাদের সেনা প্রধান জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত কইরা দিল। জামাতে ইসলাম আগে প্রতিষ্ঠিত ছিল না, সেনা প্রধান এই কাজটা করছে। এই কথাটা কেন বলছে আপনাদের মনে আছে? 4-5 দিন আগে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট চালু করছে। 4-5টা 6-7টা আপনারা শুনছেন। এর মধ্যে এর মানে কি? ওইখানে কি হবে? আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট মানে AIII। এটা কেন করা হয়েছে? ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষাকে একসাথ কইরা নেক্সট জেনারেশন গইরা তোলা। এই যে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট করলো, ওইটাই কিন্তু জ্বালা। আরেকটা জ্বালা কি? উনি হজ কইরা আসছে, দাড়ি রাখছে, ওই জন্য এই ট্যাগটা দিয়ে দিল যে উনি ইসলামিক দলকে উত্থান কইরা দিছে, প্রতিষ্ঠিত কইরা দিছে, জামাতে ইসলামকে শক্তি যোগায় দিছে। দেখছেন একজন মুসলমান হইয়া কিভাবে কথা বলে। রাজনীতিকে না ধর্মের সাথে একদম মিলায় ফেলাইছে। রাজনীতি করতে গিয়া ইসলাম ছোট হয়ে যাক তাতে কিছু যায় আসে না। একজন মুসলমান হিসাবে ওনার কেমন লাগে? দুদু সাহেবের কথা বলতেছি, এইসব কথা বলা মানে ইসলামকে ছোট করা। নিজে মুসলমান হয়ে এই ধরনের কথা বলতে নিশ্চয়ই লজ্জা হওয়া উচিত। যাই হোক, ওনাদের লজ্জা নাই, যা মুখে আসে তাই বলবে। রাজনৈতিক ভাবে বিরোধী দলকে ঘায়েল করার জন্য যা ইচ্ছা তাই বলতে পারে, আর তাদের চাওয়ারও তো শেষ নাই। এই যে ভিপি নূর সাহেব কি বলতেছে জানেন? উনি বলতেছে বেতন বাড়াইতে হবে। কাদের? মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের বেতন বাড়াইতে হবে। কত করা উচিত উনি নিজেই নির্ধারণ করে দিতেছে। 10 লক্ষ টাকা মন্ত্রীদের বেতন হওয়া উচিত, আর এমপিদের বেতন 5 লক্ষ টাকা। কেন? ওনারা যখন গ্রামে যায় মানুষ টাকা পয়সা চায়, এইটা চায়, ওইটা চায়, যার জন্য বেতন বাড়ায় দিতে হবে। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন দুপুরের খাওয়া 100-150 টাকার মধ্যে সাইরা ফেলায়। উনি কিন্তু সঞ্চয় করতে বলে, টাকা অপচয় করতে না বলে। আর ওনারা দাবি জানাইতেছে মন্ত্রী হইয়া ওনাদের বেতন 10 লাখ টাকা করতে হবে। হায় রে টাকা, ঢাকায় টাকা উঠতেছে তো, এই সংসদের চারিদিকেই টাকা উঠতেছে, ধরেন আর পকেটে ঢুকান। এইসব রাজনীতিবিদদের কথা শুনলে না ভাই গায়ে জ্বালা ধরে। ওই যে আরেকজন আছে না,
আন্দালি পার্থ একটা টাইমে কিন্তু মনে করতাম ভাই, হ্যাঁ খুব বিজ্ঞ লোক, কথা শুনতেও ভালো লাগতো, কিন্তু খুব যুক্তি দিয়া কথা বলে, কিন্তু এখন আউলে গেছে ভাই, আউলে গেছে কেন জানি, ওনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে। যেসব কথাবার্তা বলে এইসব কথাবার্তার কোনো 2 পয়সা দাম নাই। আজকে উনি বলতেছে এই যে জুলাই যোদ্ধা যারা আছে এদের তো একটা চেয়ারম্যান মেম্বার হওয়ারও ক্ষমতা নাই, এরা আবার সংসদে যাইতে চায়, এমপি হইতে চায়, ওরা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না। এই আন্দালি পার্থ বলতেছে, আন্দালি পার্থ সাহেব ওরা ধরে নেন মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু একটা যোগ্যতা রাখে, আপনার আত্মীয়কে দিল্লি পাঠিয়ে দেওয়ার যোগ্যতা রাখে, ওই স্বৈরা শাসকের রাজত্বকে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে মিস্টার আন্দালি পার্থ। ওই ক্ষমতাটা তো রাখে, মেম্বার হওয়ার ক্ষমতা না রাখুক। ভাই ব্রাদার, যে লোক প্লেন চালায় মানে প্লেনের পাইলট, সে লোক যদি সাইকেল চালাইতে পারে কি পারে না এটা যদি আপনি প্রশ্ন করেন, কোনো কথা হইলো এটা কোনো মানায়? যারা আপনার আপাকে দিল্লি পাঠাইতে পারে তাদের ওইটুকু বিচার করেন না কেন? মেম্বার হইতে পারলো, চেয়ারম্যান হইতে পারলো, এইসব প্রশ্ন তুইলা নিজেকে ছোট করতেছেন কেন? আপনি যে আজকে সংসদে গেছেন, এই যে এত বড় একটা পোস্ট পাইছেন, আপনার মার্কা কি যেন ছিল, ট্রাক মার্কা না কি মার্কা জানি না, ভুলে গেছি, আরেক দলের লেজুর হিসাবেই তো গেলেন এই সংসদে, নিজের ক্ষমতায় তো যান নাই। এইসব ফাউল কথাবার্তা বইলা কাদেরকে খুশি করেন? আপনি যদি রাশেদ খানের মতো হয়ে যান তাহলে কি মানা? এত নিচে নামার দরকার নাই তো। এই যে দেখেন রাশেদ খান একটা জায়গায় দেখলাম বক্তব্য দিতে গেছে, ওনারা কেমন মানুষ, উনি বক্তব্য দিবে ওর মধ্যে একটা গরু ঢুকে গেছে, ওনার সামনে গরু, উনি বিব্রত বোধ করতেছে। আপনারা খেয়াল রাখবেন না, এত বড় একটা নেতা ভাষণ দিবে, ওনার চারিদিকে পাহারাদার থাকতে হবে, তো চারিদিকটা ঘেরাও দিয়ে রাখবেন, গরু ছাগল যেন ঢুকতে না পারে। কত বড় একটা বেজ্জতি। অপোজিশনে রয়েছে, বিশেষ করে জামাত ইসলাম, তারা প্রিয় সাংবাদিক ভাইরা, বিদায় নিবার আগে শুধু এইটুকু বলবো ভাই, দেশ কেমন আছে, আমাদের দেশটা বর্তমানে কেমন আছে একবার চিন্তা করেন তো। গতকালকে দেখলাম কিছু পুলিশ একটা বাড়িতে যাইতেছে, এখানে মাদক আছে ধরার জন্য, ওরা বাড়িতে ঢোকার আগে পাবলিক ওনাদেরকে চেক করতেছে, বডি চেক করতেছে, পকেটের মধ্যে কোনো মাদক আছে কিনা। একজন দুজন না ভাই, অনেকগুলো পুলিশরা চেক করতেছে যে আপনাদের পকেটে মাদক আছে কিনা ওই ঘরে ঢোকার আগে। তার মানে কেমন একটা অবিশ্বাস চলে আসছে পুলিশের উপর। চিন্তা করছেন, পুলিশ মাদক ধরতে যাইতেছে, ওই পুলিশরা চেক করতেছে পাবলিক যে আপনারা পকেটে করে মাদক নিয়ে যাচ্ছেন কিনা। তার মানে এরকম ঘটনা অতীতে বহুবার ঘটছে, যেখান থেকে বিশ্বাসটা হারায় ফেলছে। যে পুলিশ মাদক কারবারি ধরার জন্য তার বাড়িতে ঢুকবে, তার দেহ তল্লাশি চলতেছে, তার পকেটে মাদক আছে কিনা। অবিশ্বাস কোন পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে ভাই, 500 টাকা দেয়া 2টা বাবা কিনতে চাইছিল, কিন্তু দোকানদার চাইতেছে 600 টাকা। এটা কেন 500 টাকা দিবে না? এটা নিয়ে তর্ক বিতর্ক, মানুষজন জমা গেছে ওপেন, সবাই কাছে বলতেছে আমি 500 টাকা দিছি 2টা বাবার জন্য, 600 টাকা নিচে দিতে চায় না। এটা নিয়ে বিবাদ। চিন্তা করেন। এই সংসদে কিন্তু বিএনপির একজন এমপি বলছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পিছন দিয়েই বাবার আসা যাওয়া, বাবা বলতে মাদকের আসা যাওয়া, মাদকের চালান ওনার ঘরের পিছন দিয়েই আসে। ওইটাই তো প্রমাণ হইলো। ওপেন রাস্তার মধ্যে ঝগড়া করতেছে দোকানদারের সাথে, 500 টাকা কেন 2টা দিবেন না? ছায়া গেছে ভাই, মাদকের ছায়া গেছে। আগে এই বাবা ছিল ভাই শহর কেন্দ্রিক, এটা এখন গ্রামগঞ্জে পৌঁছায় গেছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই রিয়াকশন কি? এই মাদকের রিয়াকশন মারাত্মক। এই মাদক যারাই সেবন করবে তারা ক্রাইমের সাথে জড়াবেই ভাই, কোনো হুঁশ জ্ঞান থাকবে না তাদের মাথার মধ্যে, ব্রেন কাজ করবে না। এক হয় সে ধর্ষণ করবে, নাহলে কারোর উপরে আক্রমণ করবে, কিছু একটা করবেই। এই যে দেখতেছেন না চারিদিকে ক্রাইম হচ্ছে, আজকেও কিন্তু একজন গুলি খায় মারা গেছে। কেন হচ্ছে এগুলো? এই মাদকের রিয়াকশন। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে ভাবার সময় নাই, ওনার চিন্তা ভাবনা ওই একই জায়গায়। সংবিধান, সংবিধান কি হবে এই সংবিধানের? এই সংবিধানের মাধ্যমে কিভাবে দেশটাকে চালানো যায়, ওই ছাড়া উনি কিচ্ছু বুঝে না। কখনো উনি আইনমন্ত্রী, কখনো আবার প্রধানমন্ত্রীর ভূমিকাও চলে যায়, এক এক সময় এক এক ভূমিকা, কিন্তু নিজের ভূমিকাটা পালন করতেছে না। শুনছিলাম রদবদল হবে, হ্যাঁ এই সরকারের মন্ত্রী লেভেলের অনেক কিছু রদবদল হবে। আমি তো মনে করি জ্বালানি মন্ত্রী আর এই স্বরাষ্ট্রমন্ত্রী এই 2টা জায়গায় রদবদল করেন। 5 বছর তো ভাই অনেক লম্বা টাইম, তাই না? কিন্তু 5 মাসে যেটা দেখাইলেন, এটা যদি ট্রেইলার হিসাবে দেখি তাহলে মূল ছবিতে, মূল পিকচারে কি আছে এটা তো খুব সহজেই বোঝা যায়। আর কিছু বুঝাইতে চাই না। সবাই ভাই সাবধানে থাকবেন। ঋতু আসে, ঋতু যায়। মানুষের কি ভাগ্য পরিবর্তন হয়? হয় না। সরকার আসে, সরকার যায়। গরিবের ভাগ্য পরিবর্তন হয়? হয় না। যেভাবে আগে ছিলাম এখনো ওই একই রকম আছি, কিন্তু একই রকম থাকবো নিশ্চয়ই না। নতুন একটা বাংলাদেশের অপেক্ষায়। আর সেটা পাইতে পারি কেমনে জানেন?
একটা শক্ত বিরোধী দল থাকলে, ওই 16-17 বছর যেরকম বিরোধী দল ছিল বিএনপি, আওয়ামী লীগের পাশে বিএনপি তো বিরোধী দল ছিল, ওরকম বিরোধী দল দিয়ে কিন্তু কোনো কিছুই হবে না, বুঝছেন? যারা বিরোধী দল করেন আপনাদের মাথায় রাখেন, ওই 17 বছর যেমন বিরোধী দল ছিল তেমন বিরোধী দল দিয়ে এই দেশের কোনো পরিবর্তন হবে না, গরিবের ভাগ্যের পরিবর্তন হবে না। 70% ভোটের অধিকার আইনা যদি দিতে পারেন তাইলে আপনারা বিরোধী দল, না হলে ওই আগে বিরোধী দল যেমন আপনারাও তেমন। কয়েকটা দিন পর বাংলাদেশের মহামান্য নূতন রাষ্ট্রপতি নিয়োগ হচ্ছেন। কে হবেন রাষ্ট্রপতি, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছেন, যে যার মতো মনের মাধুরী দিয়া কন্টেন্ট বানাইতেছেন। কেউ বলছেন আইরিন খান হবে, কেউ বলছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব হবেন, কেউ বলছেন ডক্টর মঈন খান অথবা ডক্টর মোশাররফ হোসেন বা অন্য কেউ, আবার কেউ কেউ বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি হতে যাচ্ছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা আবার নতুন করে আসছে কবে জানেন? 5 তারিখে, যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে জুলাই জাদুঘর উদ্বোধন করলেন এবং উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে মানে দর্শক সারি থেকে নিয়ে হাত ধরে ওনার পাশে বসালেন, বাস গুঞ্জন আবার শুরু হয়ে গেল। তাহলে কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি? আপনি যদি বাংলাদেশে একটা জরিপ করেন এখন এই মুহূর্তে, আমার যতদূর বিশ্বাস, যদি এমন কোনো সিস্টেম থেকে থাকে বা থাকতো যে জনগণ ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে এই ডেমোক্রেট সিস্টেমে, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পাশ করতো। অনেকেই বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 মাস লুটপাট করে কোটি কোটি ডলার দিয়ে গেছে, এইটা করেছে ওইটা করেছে, কেউ কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। যারা উপদেষ্টা ছিল এবং যিনি প্রধান উপদেষ্টা ছিলেন উনি বহাল তবিয়তে দেশে আছেন। ওনারা যদি অন্যায় বা ব্যভিচার করে থাকতো তাহলে এত সহজেই ছাড় পেত না ভাই, এটা তো একটা নর্মাল হিসাব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 মাস খুব ভালো ছিল সবাই বলে। ইভেন কি যদি আপনি এখনকার বর্তমান গভর্নমেন্টের সাথে তুলনা করেন, সেই তুলনাও ভালো ছিল। দ্রব্যমূল্য বলেন, তেল গ্যাস বলেন, বৈদেশিক সম্পর্ক বলেন, সবকিছুই ভালো ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ ফিগার। আপনারা যেভাবেই বলেন, যারা ওনাকে দেখতে পারেন না, যেমন ধরেন আনিস আলমগীর সাহেব যখন অ্যারেস্ট হলেন, এরপর থেকে তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে উনি যেভাবে কটূক্তি করেন, উনি ইউনূস ছাড়া কথা বলেন না, ডক্টর ইউনূসও বলেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন না, মোহাম্মদ ইউনূস বলেন না, ইউনূস সাহেব বলেন না, ইউনূস স্যার বলেন, উনি বলেন ইউনূস 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 ইউনূস। ভাব কালা হলো উনি মানে আলমগীর সাহেবের বয়সে ছোট, একটা রাস্তার মানুষ। আলমগীর সাহেব অনেক বড় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, উনি ইউনূস সাহেবকে ইউনূস ইউনূস করেই বলতে পারে, বলুক। কিন্তু ইউনূস সাহেব যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে এই যে এই আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, যারা ওই সময় জেল খেটেছিল, তারা কি আপনারা মনে করেন ইউনূস সাহেব তাদেরকে জেল খাটাইছে? এত সাংবাদিক থাকতে, এত কথা হইতে কারোর সাথে হলো না, তাদের দুজন হলো গেলো। খবর নিয়ে দেখেন মামলা তো এখনো শেষ হয় নাই, মামলা তো অন্য কিছু, কিন্তু জেদটা তাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। যাক, কার জেদ, কার কথায়, কারো রিকোয়েস্টে, কারো ভোটাভুটি তো আর এবার আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। এবার রাষ্ট্রপতি নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেই ডিসিশন নেবেন। দেখা যাক, সেই সময় খুব একটা দূরে নয়। এইবার আসি আরেকটা প্রসঙ্গে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 তারিখে দিল্লিতে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণ নিয়ে কোনো কথা বলা যাবে না, সেই ভাষণ নিয়ে কোনো প্রচার করা যাবে না, কেউ প্রচার করেও নি। কারণ কি জানেন? পত্রিকাওয়ালারা প্রচার করেনি বা টেলিভিশনওয়ালারা প্রচার করেনি। তাদের মূল কারণ হলো, প্রচার করলে সরকার তাদের দিয়ে অ্যারেস্ট করে ফেলবে এমন কোনো কথা নেই, বা প্রচার করলে কোনো আইনি জটিলতায় ফেলবে এমনও কোনো কথা নেই। কারণ এটা প্রচার করা নিয়ে আইনি যে জটিলতাটা আছে সেখানে স্পষ্টত বলা আছে, কোনো রাষ্ট্রবিরোধী কথা, কোনো বিভ্রান্তিমূলক কথা প্রচার করা যাবে না। ওরা শেখ হাসিনা ভাষণ দিয়েছেন, কেমন আছেন, কি বলছেন, এগুলো বলা যেত, কিন্তু তবুও তারা বলেনি একটি মাত্র কারণ, সেটা হলো ফিনান্সিয়াল হেল্প। আপনারা অনেকেই জানেন পত্রিকাগুলোর ম্যাক্সিমাম টাকাটা আসে সরকারের বিভিন্ন অ্যাড থেকে, মানে ক্রোড়পত্র থেকে। সরকারের অমুক দিন একটা মৎস্য দিবস আছে, ওইখানে এক পাতা নিয়ে গেল সরকার, মানে মৎস্য ডিপার্টমেন্ট, ওইখানে হাজার লক্ষ লক্ষ টাকা, বা সরকারের কোনো টেন্ডার, সেটাও পত্রিকাতে ছাপা হয়। এরকম বহু ব্যাপার আছে। সরকারের থেকে এই পেপারওয়ালারা, মানে পত্রিকাওয়ালারা একটা বেনিফিট পায়। বেনিফিট ইন দ্য সেন্স, সরকারের প্রজ্ঞাপনগুলো ওরা ছাপায়, এর জন্য পয়সা পায়। সেম সরকারের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন টেলিভিশনগুলোরাও পায়। তারা আসলে যদি শেখ হাসিনার এইগুলো প্রচার করতো তাহলে তারা তথ্য মন্ত্রণালয়ের রোশানলে পড়তো। তথ্য মন্ত্রণালয়ের আন্ডারেই আমাদের এই সমস্ত পত্র পত্রিকা, টেলিভিশন, মিডিয়া ইত্যাদি। আর সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান যখন বলে দিয়েছে কেউ কোনো কথা বলতে পারবেন না, তারা বলেনি। তারা কিন্তু ভয়ে বলেনি, তারা বলেনি যদি এটা করি, একটা বলি, তারপরে যখন একটা কাজের জন্য যাব, যে এই ক্রোড়পত্রটা আমি ছাপাই, বা এই একটা আমার পত্রিকায় দেন, বা এই একটা আমি টেলিভিশনে চালাই, জাহিদুর রহমান সে বেঁকে বসবে, বলবে না আপনাকে দেওয়া যাবে না, আপনি সরকারের কথা শোনেন না। এই জন্যই তারা
কোনো আলোচনাই করে নাই। এখন জাহিদুর রহমান সাহেব দেখেন, যখন হাসিনা আমল ছিল আমি ওর বেশ কয়েকটা কন্টেন্ট দেখেছি, উনি এই তারেক রহমান যে লন্ডন থেকে বক্তৃতা দেয় এটা কেন সরকার প্রচার করতে দিচ্ছে না এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন তারেক রহমানের ফলে, বাট সরকারের বিরুদ্ধে, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আমি সত্য এবং ন্যায়ের পথে আছি। উনি সত্য এবং ন্যায়ের পথেই ছিলেন, যে তারেক রহমান বিদেশ থেকে বক্তৃতা দেয়, সেই দেশে সরকার তাকে বাধা না দিলে আপনি এই দেশের সরকার কেন বাধা দিচ্ছেন, কেন প্রচার করতে দিচ্ছেন না। আর আজকে সেই জাহিদুর রহমান বলছে শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না। একই মুখে দুই কথা। 5 বছর আগে সে বলেছে বা 3 বছর আগে সে বলেছে তারেক রহমানের ভাষণ কেন প্রচার করা যাবে না, সরকার অন্যায় করছে। এখন উনি সরকারে পয়সা এখন বলতেছে হাসিনার ভাষণ প্রচার করা যাবে না। এই হলো বাংলাদেশের রাজনীতি, এই হলো সরকারের চামচামো, এই হলো পদলেহন বা পা চাটা কিছু মানুষ এই সরকারকে ডুবাচ্ছে। এবার আসি আরেকটা প্রসঙ্গে, সেটা হলো আপনারা তো খবর পেয়ে গেছেন যে কাজী জেসিন, সেই যে সুন্দরী উপস্থাপিকা, বাংলাদেশে এখন সবচেয়ে সুন্দরী উপস্থাপিকা উনি, এবং খুব সুন্দর সুন্দর কথা বলেন, এবং কাজী জেসিন, ফরজানা ব্রাউনিয়াদের মতো মানে উপস্থাপিকারা যখন দেশ ছেড়ে চলে গেছেন, এই কাজী জেসিন হলেন আমাদের এখন বর্তমানে সবচেয়ে মুখ্য নারী। তার অনুষ্ঠান শুনবার চেয়ে দেখতে চায় মানুষ বেশি, আমি নিজেও দেখি। সেই সুন্দরী মহিলা কাজী জেসিন বিটিভির ডিজি হয়েছেন। এইটা নিয়ে বেশ ট্রল হচ্ছে, কেউ কেউ পছন্দ করছেন, কেউ কেউ পছন্দ করছেন না, কেউ কেউ মানে উল্টাপাল্টা মন্তব্য করছেন। আসলে দেখেন কাজী জেসিন কিন্তু কোনো রাজনৈতিক নিয়োগ পাননি, উনি বিএনপিকে সাপোর্ট করেন, কিন্তু উনি বিএনপির কোনো কর্মীও নন এবং বিএনপিতে উনি কখনোই মানে সক্রিয় ছিলেন না। যেমনটি আমাদের ডক্টর জাহিদুর রহমান হয়েছে, উনি কিন্তু বিএনপি করেন না, তবে উনি জামাত বিরোধী। ঠিক সেম এই কাজী জেসিন একটু জামাত বিরোধী, কিন্তু কখনো উনি জামাত সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলে না। সেই হিসাবে কাজী জেসিন সেখানে হয়েছে, আমরা খুশি হয়েছি। আমি আরো বেশি খুশি হয়েছি এই জন্য যে এই একটা খবর আমি বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে শাহেদ আলম, চিনতে পেরেছেন শাহেদ আলমকে, ওই যে বিরিয়ানি আলম, এই শাহেদ আলম নাকি বিটিভি ডিজি হচ্ছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। শাহেদ আলমের সাথে তো এই কাজী জেসিনের কোনো তুলনাই হয় না। কাজী জেসিন হলো গিয়ে একজন উচ্চশিক্ষিত, মার্জিত, ভদ্র, সুন্দরী একজন মহিলা এবং অত্যন্ত পপুলার। শাহেদ আলম বিরিয়ানি বিক্রি করে, ওই আমেরিকাতে থাকে, বিএনপির চামচামি করে, ইদানিং বিএনপি করে। এর আগে বিএনপি করবার আগে তারেক রহমান সম্পর্কে বহু আজে বাজে কথা বলেছেন, সেগুলো রেকর্ডের আছে, আমার কাছেও আছে, দেখাতে চাই না। সেই শাহেদ আলম যখন শুনলাম বিটিভির ডিজি হচ্ছে, আসলে মনটা খারাপ হয়ে গেল যে তারেক রহমান সাহেব দলীয়ভাবে আর কত নিয়োগ দেবে, কত নিয়োগ দেবে। শাহেদ আলম তো ইদানিং কোমর কেচে বিএনপি হয়ে গেছে, তাই না? শাহেদ আলমকে যে দেয়নি, কাজী জেসিনকে দিয়েছে, এই জন্য আমি খুশি হয়েছি। কাজী জেসিন আশা করি বিটিভিটাকে চেঞ্জ করতে পারবে। ওরা কিন্তু পড়াশোনা যুক্তরাজ্যে বেশ ভালো পড়াশোনা, যারা মেয়ে, বেশ এক্সপিরিয়েন্স মেয়ে। ওর কিছু মানে ওর আগে যদি কিছু ইন্টারভিউ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজী জেসিন কত জ্ঞানী। বিশেষ করে খালেদ মহিউদ্দিনের সাথে একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম বেশ কিছুদিন আগে, ওখানে যে উনি পৃথিবীর বেশ কিছু জার্নালিজম নিয়ে কথা বলেছেন, সেগুলো এখনও মনে লেগে আছে। যাক, শুভেচ্ছা কাজী জেসিন। উনি রাজনৈতিক নিয়োগ না পেলেও উনি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে, ওনাকে দিয়ে বিএনপি অন্তত এই দুর্নামটা ঘুচিয়েছে যে আমরা সবসময় দলীয় কর্মীদেরকে নিয়োগ দিই না, সাপোর্টারকে নিয়োগ দিতেই পারে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য জানাতে পারেন? ভালো থাকবেন সবাই।